আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শেখ হাসিনা ও কাদের সহ 7 জনের বিরুদ্ধে মামলা নিতে নির্দেশ। জানিয়ে দিব যারা পুলিশকে দানব বানিয়েছে তাদেরকে অবশ্যই বিচার করতে হবে বলছে স্বরাষ্ট্র উপদেষ্টা। আরো জানিয়ে দিব 15ই আগস্টের ষড়যন্ত্র ছাত্র জনতা মোকাবেলায় করবে বলছে মঈন খান। এবং আরো জানিয়ে দিব আয়নাঘরের ভয়ঙ্কর কাহিনী ফাঁস করল বিএনপির নেতা সালাউদ্দিন। এদিকে আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলছে মির্জা ফখরুল। এবং সর্বশেষ জানিয়ে দেব হত্যাকাণ্ডের তদন্ত দাবি করে জাতিসংঘকে চিঠি দিল বিএনপি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। শেখ হাসিনা কাদের সহ 7 জনের বিরুদ্ধে মামলার নির্দেশ। সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে করা মামলার আবেদনটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার 13ই আগস্ট দুপুরে ঢাকায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী আদালতে শুনানি শেষ এ আদেশ দেন। এর আগে মুদি দোকানে আবু সাইদকে গুলি করে হত্যার অভিযোগে এস.এম. আমির হামজা নামের এক ব্যবসায়ী বাদী হয়ে আদালতে মামলা আবেদন করেন। পরে আদালতে বাদীর জবানবন্দি রেকর্ড করে। এরপর শুনানি শেষে রাজধানীর মোহাম্মদপুর থানায় আবেদনটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেয়। এই মামলার অন্য আসামিরা হলেন সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিবি হারুন আর রশিদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান কামাল, পুলিশের অতিরিক্ত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার ও সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ পুলিশ সদস্যদের আসামি করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়েছে, সম্প্রতি কোষা সংস্কার আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতা মিছিল সমাবেশ করে। ওইসব শান্তিপূর্ণ মিছিল দেশের বিভিন্ন এলাকায় নির্বিচারে গুলি চালানো হয়। বহু ছাত্র জনতা নিহত এবং আহত হয়। গত 19 জুলাই মোহাম্মদপুর বরিশাল 40 ফিট এলাকায় ছাত্র জনতা শান্তিপূর্ণ মিছিল সমাবেশ করছিল। সেখানে পুলিশ নির্বিচারে গুলি চালায়। রাস্তায় পার হওয়ার সময় স্থানীয় মুদির দোকানদার আবু সাইদের মাথায় গুলিবিদ্ধ হয়। তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। মামলা বাদী বলেন, নিহত সাইমকে তার গ্রামের বাড়ির পঞ্চগড়ের বোদা উপজেলায় নতুন বস্তি প্রধান হাটে তিনি দাফন করা হয়। তার মা, স্ত্রী এবং ছেলে সন্তান সেখানে থাকেন। এ কারণে তার ঢাকায় এসে মামলা করতে অপারগ। এজন্য বিবেকের তাড়নায় আইনের শাসন প্রতিষ্ঠার জন্য তিনি এই মামলার আবেদন করলেন। মামলাটির অভিযোগে বাদী আরো বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলনে কঠোর হস্তে দমন করার বর্বরতা নির্দেশ দেন। ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান কামালের নির্দেশে পুলিশ আইজিপি এবং ঊর্ধ্বতন কর্মকর্তার অধীনে পুলিশের নির্দেশে ওই মিছিলে গুলি চালায়। পরস্পর যোগ সহজে আসামিরা হত্যাকাণ্ড ঘটিয়েছে। এই কাজের এর বিচার হওয়া প্রয়োজন। গণ আন্দোলনের মুখে গত 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এটি প্রথম মামলার আবেদন। যারা পুলিশকে দানব বানিয়েছে তাদের অবশ্যই বিচার হবে বলছে স্বরাষ্ট্র উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল এম সাকাত হোসেন বলছে, পুলিশকে দানব বানানো হয়েছে। যারা এটি করছে তাদের অবশ্যই বিচার হবে। তিনি বলেন, পুলিশ আমাকে বলছে এই ইউনিফর্ম পরে একদিনও বের হতে চায় না। আমি বলছি এটার জন্য তো সময় লাগবে। যারা ছাত্র কোটা আন্দোলনের মধ্যে ছিলেন তাদের বলছে, আপনারা ডিজাইন ব্যাচ নিয়ে আসেন, আমরা যত দ্রুত সম্ভব ইউনিফর্ম চেঞ্জ করতে চাই। মঙ্গলবার 13ই আগস্ট দুপুরে 12টায় পিলখানার বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি সদর দপ্তর বিজেপি হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি সদস্যদের খোঁজখবর নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। পুলিশরা ভবিষ্যতে যেন মানবিক পুলিশ হয় সেজন্য আমরা পুলিশ কমিশনার গঠনের চিন্তা ভাবনা করছি। পুলিশ সদস্যরা বলছে, পুলিশ কমিশনারের অধীনে থাকতে চায়, রাজনৈতিকভাবে ব্যবহার হতে চায় না। পুলিশের যোগদান সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সবাই যোগ দিচ্ছে। আগামী বৃহস্পতিবার বলতে পারবো কয়েকজন এসছে, কয়েকজন আসেনি। আর আপনারা তো দেখছেন পুলিশ আমার সঙ্গে আছে। 15ই আগস্ট ছুটির বিষয় জানতে চাইলে তিনি বলেন, এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, এটা এখনই বলতে পারবো না। আজ বিকেলে আমরা বসবো, সেখানে এটা নিয়ে আলোচনা হবে। যেটা হয় আমরা নির্ধারণ করব। সেদিন প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন থাকবে, কেউ যাতে কোনো ধরনের গন্ডগোল করতে না পারে। আমি ছাত্রদের উদ্দেশ্যে বলবো, তোমাদের আন্দোলনে কেউ ছিনিয়ে নিতে পারবে না। এই আন্দোলনের তো ইমেজ আছে, আর পুলিশ তো অনুতপ্ত। আমি তোমাদের কয়জনকে দাওয়াত করি, একসঙ্গে আমরা বসি, পুলিশের সঙ্গে দুপুরে খাবো। এক প্রশ্নের জবাবে এম সাকাত হোসেন বলেন, সবকিছুর একটা প্রসেস আছে। আমি লিস্ট করছি যাদের অন্যায়ভাবে বের করা হয়েছে, আবার যারা এরই মধ্যে ছিল না। আপনারা যাদের এ কথা বলছেন সেটা আমরা দেখব। তবে আমরা খুঁজতে বের করার চেষ্টা করছি হুকুমের আসামিদের।
15ই আগস্টে ষড়যন্ত্র ছাত্র জনতা মোকাবেলা করবে ডক্টর মঈন খানের মন্তব্য। 15ই আগস্ট কেন্দ্র করে জাতীয় নির্বাচনের মতো ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেন, জাগ্রত ছাত্র জনতা সেই ষড়যন্ত্র মোকাবেলা করবে। মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র জনতাকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। মঈন খান বলেন, ছাত্র জনতা পছন্দে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, ফলে তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবে। তিনি আরো বলেন, ছাত্ররা প্রমাণ করছে কোন স্বৈরাচারী সরকার নির্যাতন করে ক্ষমতায় থাকতে পারবে না। তারা তাদের এই সাফল্যের বিশ্বে ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এ সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম জানায়, আন্দোলনের সময় গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে 769 জন ভর্তি হন। বর্তমানে ভর্তি রয়েছেন 190 জন। এখানে ঢাকার বাইরে থেকে আহত রোগী আসছেন বলে জানান তিনি। আয়নাঘরের ভয়ঙ্কর কাহিনী ফাঁস করলেন বিএনপির নেতা সালাউদ্দিন। শেখ হাসিনার শাসনামলে বিরোধী রাজনৈতিক ব্যক্তিদের আটক ও নির্যাতনের জন্য ব্যবহার হতো আয়নাঘর। সেখানে 61 দিন বন্দী ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শেখ হাসিনা দেশত্যাগ ও আওয়ামী লীগ সরকারের পতনের পর আয়নাঘরের রহস্যভেদ হয়। সেই টর্চার সেল থেকে 3 বন্দীর মুক্তি পেয়েছেন। দীর্ঘ 9 বছর পর ভারত থেকে দেশে ফেরার বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, তাকে আয়নাঘরে বন্দী রাখা হয়েছিল টানা 61 দিন। গত 11ই আগস্ট বিকেলে একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে একান্ত আলাপ করে তিনি একথা জানান। তার ওপর নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, 2015 সালের 10ই মার্চ রাত 9:30 থেকে 10টার দিকে আইন শৃঙ্খলা বাহিনী পরিচয় সাদা পোশাকে এবং অস্ত্রধারীর মিলে উত্তরায় একটি বাসা থেকে হাতকড়া পরিয়ে আমাকে তুলে নিয়ে যায়। এরপর আমাকে একটি গোপন জায়গায় নিয়ে যাওয়া হয়। জায়গাটি ছিল কবরের মতো একটি কামরা। আমার মনে হয়েছিল এটি কোনো বাড়ির নিচতল হবে। কামরাটি আয়তনে হবে 5 ফিট বাই 10 ফিট। টয়লেটের জন্য জায়গাতে কোনো রকম একটা ব্যবস্থা ছিল। আমাকে লোহার দরজার নিচ দিয়ে খাবার দেওয়া হতো। বিএনপির এই নেতা বলেন, কামরাটির বাইরে একটি স্ট্যান্ড ফ্যান চালু থাকতো এবং ছাদের সঙ্গে হাই পাওয়ারের লাইট ছিল। এই ঘরটিতে আমাকে প্রায় 61 দিন রাখা হয়েছিল। এ সময় একদিনের জন্য বের হতে দেয়নি। সেখানকার অন্যান্য বিষয় আমি বলতে চাই না, কারণ যারা এসব করছে এবং তৎকালীন সরকারের সর্বোচ্চ কর্তৃপক্ষ ইশারা করছে। আমি মনে করি এসব কাজের জন্য জাতীয় এবং আন্তর্জাতিক ফোরামে কোথাও না কোথাও তাদের একদিন জবাবদিহি করতে হবে। বিএনপির অন্যতম জ্যেষ্ঠ এই নেতা বলেন, যেদিন আমাকে নিয়ে আসে সেদিন দুপুরে একইভাবে চোখে কালো কাপড় বেঁধে আনুমানিক 6 থেকে 7 ঘন্টা ঘোরানো হয়। থামার পর আমার মনে হলো যে সন্ধ্যা হয়ে গেছে। চোখে দেখতে না পারার মতো ঠিক বুঝতে পারেনি। সেখানে বেশ কয়েক ঘন্টা অপেক্ষা করা পর হয়তো তারা রাতের অন্ধকারের জন্য অপেক্ষা করছিল। এরপর কিছুদূর হাঁটিয়ে আবার কিছুদূর গাড়িতে করে একটা জায়গায় এনে আমাকে তোলা হয়। আমার কাছে এমন মনে হচ্ছিল সেটা সীমান্তের কাছাকাছি কোনো জায়গা হবে। সেখানে কিছু সময় অপেক্ষা করা হয়। তিনি বলেন, এত সময়ের পর সেখান থেকে একটি গাড়িতে করে আমাকে সিংড়ায় একটি মাটির ঘরে ফেলা হয়। পরে জানতে পারি জায়গাটির নাম গলফ লিং। তখনও সূর্য ওঠেনি, অর্থাৎ তখনও সকাল হওয়ার বাকি ছিল। এরপর আমি পরিচয় দিয়ে সকালে ভ্রমণকারীদের কাছে পুলিশের খবর দেওয়ার অনুরোধ জানাই। এরপর পুলিশ এসে আমাকে হেফাজতে নেয়। সালাউদ্দিন আহমেদ বলেন, এ সময় আমাকে ঠিকঠাক মেডিসিন সাপ্লাই দেওয়া হয়েছে, ভালো পানি ও 3 বেলা খাবার দিয়েছে। এর বেশি তাদের বিষয় কিছু বলতে চায় না। উল্লেখ্য, দীর্ঘ 9 বছর পর রোববার ভারত থেকে দেশে ফেরেন সালাউদ্দিন আহমেদ। আইনি ফাঁক ফোকর দেখিয়ে তাকে এতদিন দেশে আসতে দেওয়া হয়নি। আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলছে মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি। আমরা নাজাত পেয়েছি, আমরা মুক্তি পেয়েছি। আমরা এক ভেলকিবাজি ভয়ানক হত্যাকারী ফ্যাসিস্ট নিষ্ঠুর নির্যাতনকারী শাসক শেখ হাসিনার হাত থেকে মুক্তি পেয়েছি। তিনি ধন্যবাদ জানান বীর তরুণ ছাত্র জনতাকে, যারা বুকের রক্ত ঢেলে দিয়ে এই ভয়াবহ ফ্যাসিস্টদের হাত থেকে আমাদের রক্ষা করছেন। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা ও বেহেশত এবং আহতদের প্রতি সহমর্মিতা কামনা করেন। মঙ্গলবার দুপুরে দিনাজপুর ঠাকুরগাঁও মহাসড়কে চিরির বন্দরে রানীর বন্দর সুইহারি বাজারে উপজেলা বিএনপি আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল আরো বলেন, কোন লড়াই সংগ্রাম একদিনের জন্য নয়। আওয়ামী লীগ ক্ষমতা আসার পর থেকে বিএনপির নেতাকর্মীদের উপর অনেক নির্যাতন নিপীড়ন চালিয়েছে। আমরা তখন থেকেই তাদের এই কার্যক্রমের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে আসছি। আওয়ামী লীগ সরকার আমাদের 60 লাখের লোকের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছে। আমাদের প্রায় 1000 লোককে গুম এবং 3000 লোককে হত্যা করছে। বিভিন্ন সময় আমাদের হাজার হাজার লোককে গ্রেপ্তার করছে। আপনাদের অনেকবার জেলে নিক্ষেপ করা হয়েছে। আমিও আপনাদের সঙ্গে জেলে গেছি। আওয়ামী লীগ তাদের দোসরদের নিয়ে আবারও এই অন্তর্বর্তী সরকারের নিয়ে ষড়যন্ত্র করছেন। শত শত ছাত্র জনতা হত্যাকারীদের বিচার করতে হবে। তিনি বলেন, হিন্দু সম্প্রদায় আমাদের ভাই, তাদের দিয়ে বিভ্রান্তিকর অপপ্রচার চালানো হচ্ছে। তারা
আবারও দেশে নৈরাজ্য ও অশান্তি সৃষ্টি করতে চায় তাদের আমাদের রক্ষা করতে হবে। আওয়ামী লীগ সরকার লুটেরা সরকার, বর্তমান অন্তর্বর্তী সরকারকে আমরা ধন্যবাদ জানাই। এই সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে। পুলিশদের উদ্দেশ্যে তিনি বলেন, অতীত সরকারের নির্দেশনা যা করেছে তা ভুলে যান, এখন জনগণের সঙ্গে কাজ করুন। জনগণকে শত্রু মনে করবেন না, জনগণকে আর গুলি নির্যাতন করবেন না। হত্যাকাণ্ডের তদন্ত দাবি করে জাতিসংঘকে চিঠি দিল বিএনপি। ছাত্র জনতা আন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সংঘটিত হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্ত জাতিসংঘকে চিঠি দিয়েছে বিএনপি। মঙ্গলবার 13 আগস্ট দুপুরে গুলশানে জাতিসংঘ অফিসে গিয়ে সংস্কার আবাসিক সমন্বয়ক গ্যালেন লুইসের কাছে এই চিঠি হস্তান্তর করেন দলীয় কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দও ছিলেন। পরে উপস্থিত সাংবাদিকদের কাছে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমরা এসেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিদ্ধান্ত মোতাবেক জাতিসংঘের কাছে আমাদের একটি আবেদন জানাতে। আমাদের আবেদন একটি অবৈধ সরকারের অধীনে বাংলাদেশে যে হত্যাযজ্ঞ হয়েছে, বাংলাদেশের নাগরিকদের যে হত্যা করা হয়েছে তার একটি নিরপেক্ষ আন্তর্জাতিক মানের স্বচ্ছ তদন্ত ও তদন্তের মাধ্যমে সম্পূর্ণ যে ঘটনা ঘটছে এটা উদ্ঘাটন করার জন্য আমরা জাতিসংঘকে অনুরোধ করছি। আমরা চিঠি দিয়েছি, তারা জাতিসংঘকে পাঠাবে। তিনি বলেন, বাংলাদেশের রাজনীতির ইতিহাসে যে হত্যাযজ্ঞ হয়েছে, গুম করা হয়েছে নাগরিকদের, এটা উন্মোচন করা প্রয়োজন। জাতিকে কলঙ্কমুক্ত করতে হলে দেশের মধ্যে এবং দেশের বাইরে যে ঘটনার মাধ্যমে হত্যাযজ্ঞ করছে সরকারের পৃষ্ঠপোষকতা, এটাকে জাতির সামনে, বিশ্বের সামনে আমাদেরকে তুলে ধরতে হবে, যাতে আগামী দিনে বাংলাদেশে কেউ সাহস না করে নিজের দেশের নাগরিকদের হত্যা করে জোর করে ক্ষমতায় থাকার যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা কারোর যেন না হয়। আমরা জাতিকে কলঙ্কমুক্ত করার জন্য এই ধরনের একটা পরিচ্ছন্ন, একটি নিরপেক্ষ, গ্রহণযোগ্য তদন্তের কথা বলছি উল্লেখ করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জাতিসংঘকে অনুরোধ করছি। আমরাও ইন্টারিয়াম গভর্নমেন্ট বলছি জাতিসংঘকে বলার জন্য, জাতির এই ক্রান্তি লগ্নে এরকম একটি তদন্ত সকলের আকাঙ্ক্ষা, জাতির আকাঙ্ক্ষা বলে আমি মনে করছি এবং সেটাই আমাদের জাতিসংঘকে অনুরোধ করছি।